নমস্কার। আমরা অনেক সময় ভাবি যে কী টপিক নিয়ে আমরা এই ইউটিউব ভিডিওগুলো করব, সেটা ভাবতে গিয়ে এই আইডিয়াগুলো অনেক সময় রোগীরাই দিয়ে থাকেন। যেমন আজকাল অনেকেরই প্রশ্ন হচ্ছে যে সম্পর্কের এই যে টানাপোড়েন এত হয়, বিশেষ করে অল্প বয়সীদের মধ্যে, এটার কারণ কী? বা এটা থেকে কী করে বেরোনো যায়? তো আজকের আমরা সেটা নিয়ে আলোচনা করব, একটু রিলেশনাল প্রবলেম নিয়ে। কেন আজকাল দেখা যাচ্ছে এত বেশি ফ্রিকোয়েন্ট এত ফ্রিকশনস হচ্ছে, কনফ্লিক্টস হচ্ছে, বিশেষ করে অল্প বয়সীদের মধ্যে? তার পরিণাম তো নানা রকম হয়। কখনো আত্মহত্যা করার চেষ্টা করলেন, কখনো খারাপ কিছু করে বসলেন, কাউকে আঘাত করে বসলেন, কখনো খাওয়া বন্ধ করে দিলেন। হ্যাঁ, নানা রকম সমস্যার মধ্যে আমরা দেখি ডাক্তারবাবুরা নানা রকম এরকম অল্প বয়সী রোগীদের দেখি, যারা একটা রিলেশনাল প্রবলেমের ক্রাইসিস থেকে বেরোতে না পেরে শরীরের ক্ষতি হয় এরকম কিছু করে বসেছেন। তো এই নিয়ে আলোচনা করতে গিয়ে আমাদের প্রথমে বুঝতে হবে যে রিলেশন মানে তো দুটো মানুষের মধ্যে সম্পর্ক। তাহলে যদি এভাবে আমরা ভাবি যে কোথায় সমস্যা, কিছু সমস্যা আছে আমার মধ্যে, কিছু সমস্যা হয়তো আছে অন্য মানুষটার মধ্যে। আমি তো অন্য মানুষটাকে চিনি না, আমার সমস্যাগুলো কি সেটা একটা থাকবে। আর কিছু আছে এক্সটার্নাল ইনফ্লুয়েন্স, বাইরের কিছু লোকের, বাইরের কিছু পরিস্থিতির, তার কিছু প্রভাব থাকে। প্রথমে বলি, একটা রিলেশন তৈরি করতে গেলে প্রথম জিনিস সেটা হচ্ছে ইমোশনাল ব্যালেন্স। আমাকে আমার ইমোশনের ডেপথ থাকতে হবে, আমাকে ভালোবাসতে জানতে হবে, আমাকে ভালোবাসতে পারতে হবে। আর আরেকজন আমাকে ভালোবাসলে সেটা অ্যাপ্রিসিয়েট করতে হবে, সেটা পেয়ে ভালো লাগতে হবে। এখন এই জিনিসটা বলা যতটা সহজ, করা সব সময় সহজ নয়। এই যে ইমোশনাল ডেপথ বা ভালোবাসার বা ভালো লাগার ক্ষমতা, এটা আসে কোথা থেকে? এটা ছোটোবেলায় যদি কোনো ইমোশনাল ডিপ্রাইভেশন না থাকে তাহলেই হয়। একটা মানুষ যদি ছোটোবেলা থেকে অনেক ভালোবাসা পেয়ে মানুষ হয়, তাহলে তার মধ্যে এই ডেপথটা একটু একটু করে তৈরি হতে থাকে। এখন কি হয়, ভালোবাসা আমরা দিই সন্তানদের ঠিকই, কিন্তু অনেক সময় কাটিয়ে উঠতে পারি না। তাতে কি হয় যে আমরা হয়তো গল্পের বই কিনে দিলাম, ছেলেমেয়েরা সেগুলো একা একাই পড়লো, পড়ে শোনানো হয়তো হয় না। অনেক সময় কিছু না করেও, যেটা আগেকার দিনে ছিল যে মার সাথে সময় কাটাচ্ছে, মার সাথে সাথে ঘুরছে, মাকে শ্যাডো করছে, মার সাথে শুচ্ছে, মার সাথে খাচ্ছে, এই যে ব্যাপারগুলো, এগুলোতে যে বন্ডিং তৈরি হয়, তাতে কি হয়, বাচ্চা বোঝে যে মুখে না বললেও, আমি তোমাকে খুব ভালোবাসি কথাটা মুখে না বললেও মা আমাকে খুব ভালোবাসে। এই ছোটো ছোটো জেস্চার, ছোটো ছোটো ফেশিয়াল এক্সপ্রেশন, এইগুলো দেখে বাচ্চা বুঝতে পারে। বড় হয়েও সে জানে আরেকটা মানুষ আমায় যখন ভালোবাসে, সে সবসময় হয়তো কথাটা আমায় বলছে না, বা আজকের দিনে হয়তো আরও রেলিভেন্ট মনে হবে, সবসময় সে আমায় গিফট দিচ্ছে না, তবু আমাকে ভালোবাসে। তো এই ইমোশনাল ব্যালেন্সটা অনেক সময় আজকাল থাকে না, এবং ভালোবাসাটা অনেক সময় বিচার করা হয় মেটেরিয়াল দিয়ে, যে কত গিফট আমায় দিল, কতক্ষণ আমার সাথে সে ফোনে কথা বললো, এরকম হিসেবের মধ্যে, যে সারাদিনে কতবার আমাকে ফোন করলো, বাকি লোকদের কতবার ফোন করেছে, আমাকে কতবার ফোন করলো, সারা বছরে কতগুলো গিফট দিল। এইগুলো দিয়ে মাপকাঠি করতে গিয়ে অনেক সময় ভালো মানুষ, যে মানুষ ভালোবাসবে বলে তৈরি, তাকেও হয়তো আমি চিনে উঠতে পারলাম না। তার মনটা না বুঝে তার বিহেভিয়ারটাকে বেশি অ্যানালাইজ করতে গিয়ে আমার খারাপ লাগতে শুরু হলো। তাহলে এই ইমোশনাল ব্যালেন্স জিনিসটা যদি তৈরি না হয়, তখন সবসময় মনের মধ্যে একটা শূন্যতা থাকে, মনে হয় কেউ ভালোবাসে না। আরেকটা জিনিস প্যারালালি তৈরি হতে থাকে, সেটা হচ্ছে খুব লো সেলফ এস্টিম, নিজের সম্বন্ধে একটা খুব নিম্ন ধারণা। তাতে একটা ভয় কাজ করে যে আমাকে তো কেউ ভালোবাসে না, ছোটোবেলা থেকে আমাকে কেউ ভালোবাসেনি, এই একজন আমায় ভালোবাসছে, একে আঁকড়ে ধরতে হবে। আঁকড়ে ধরতে গিয়ে এত বেশি ডিমান্ড, এত বেশি তাকে জাপটে ধরার প্রবণতা, যে সেই মানুষটা হয়তো আস্তে আস্তে হাঁসফাঁস করে উঠতে থাকে, হয়তো তার এতটা ভালো লাগে না। বেশি ভালোবাসতে গিয়ে, বেশি আঁকড়ে ধরতে গিয়ে, বেশি কন্ডিশনস, বেশি ডিমান্ডস করতে গিয়ে তারও হয়তো আর জিনিসটার মধ্যে থেকে আনন্দ থাকে না। আস্তে আস্তে আনন্দের জায়গায় হয়ে ওঠে রেসপন্সিবিলিটি, তারপর সেটা হয়ে দাঁড়ায় লায়াবিলিটি। তখন সেও আর থাকতে চায় না। যেই চলে গেল, তখন আবার একটা, এই মানুষটা যাকে ছেড়ে চলে গেল, আমাকে ছেড়ে যদি কেউ চলে যায়, তখন আবার আমার মনে হলো যে আমি সত্যিই কোনো কাজের মানুষ নই, আমায় কেউ ভালোবাসে না। এবং সেই মন খারাপের পরিস্থিতিতে যে সামান্যতম সিম্প্যাথি দেখালো,
তার বাছ বিচার না করে, তাকে না চিনেই আঁকড়ে ধরার প্রবণতা। প্রতিটা রিলেশনেই এইভাবে অনেকটা কম ইমোশন আর বেশি মেটেরিয়াল এবং সুপারফিশিয়াল বিচারের ভিত্তিতে চুজ করা হয়ে যাচ্ছে। এইখানে প্রবলেমটা হয়ে যাচ্ছে, মানুষকে বিচার না করে তাকে আঁকড়ে ধরা বা তার সাথে রিলেটেড হয়ে যাওয়া। এইটাতে কি হচ্ছে, এবার আসি অন্য মানুষটার প্রবলেম। এবার অন্য মানুষটার যদি ভালোবাসার ক্ষমতা না থাকে, তখন তার সাথে রিলেশনটা এমনি একটু নড়বড়ে হয়ে রইল, তাকে হারিয়ে ফেলার ভয়টাও আস্তে আস্তে বাড়তে থাকলো। এইবার চলে আসে ট্রাস্ট ইস্যু। তাকে কি বিশ্বাস করা যায়? বিশ্বাস যাকে না করা যায় তার সাথে তো রিলেশনে থাকার মানে হয় না। যদি সেই জিনিসটা যাচাই না করেই কেউ রিলেশনে চলে আসে, তখন মনের মধ্যে ভয়টা থাকে, ইনসিকিউরিটি থাকে, মনে হয় আমায় ভালোবাসে না, অন্য লোককে ভালোবাসে। আমি যদি একটা মানুষকে বিচার না করে তার সাথে রিলেটেড হই, সে আমাকে ভালোবাসলেও মনে হবে আর কাউকে হয়তো ভালোবাসে। অন্যদিকে আমি যদি তাকে চিনে এগোই, তাহলে এই জিনিসগুলো থাকে না। তাহলে শুরুটা রিলেশনের মধ্যে, আমি এবং আরেকজনের মধ্যে রিলেশন, আমার দিক থেকে আমার কিছু কিছু জিনিস ঠিক করতে হবে, যে আমি ভালোবাসতে পারি কি না, আমি ভালোবাসতে জানি কি না। যখন আমি প্রবল ইমোশনাল ক্রাইসিসে আছি, সেই সময় বাছ বিচার না করে, কাউকে আঁকড়ে না ধরে, সময় নিয়ে একটা মানুষকে চিনে রিলেশনে এগোনো, এইটা ইম্পর্টেন্ট। অন্য মানুষটিকে ট্রাস্ট করা যায় কিনা সেটাকে বোঝা যাক। সে তার জন্য কি লাগে, তার জন্য সময় লাগে, ধৈর্য লাগে। একটা মানুষ আমায় ভালোবাসে, কিন্তু আমার সেটা বোঝার সময় নেই। আমি বিচার করছি সে কবার আমায় ফোন করলো, কতগুলো আমায় গিফট দিল তা দিয়ে, তখন আমার ভুল হওয়াটা খুব স্বাভাবিক। বিকজ সে কাজের সূত্রে হয়তো আর 5 জনকে ফোন করেছে, সে হয়তো তার আত্মীয় স্বজন, পুরনো বন্ধুবান্ধবদেরও গিফট দেয়। তার মানে তো এই নয় যে আমায় সে ভালোবাসে না। বিচারটাই হয়ে গেল। এরপর এইগুলো হচ্ছে অল্প বয়সে এই সমস্যাগুলো, এগুলো আমরা বুঝে এগোলে সমস্যাগুলো অত হয় না। এরপর আরেকটু বড় বয়সে গিয়ে যেটা সমস্যা হয়ে যায়, সেটা হচ্ছে প্রায়োরিটি। ওয়ার্ক লাইফ ব্যালেন্স যদি ঠিক না করা যায়, অফিসের কাজ বাড়িতে নিয়ে এসে করছে, স্বামী বা স্ত্রীর দিকে তাকানোর বা কথা বলার সময় নেই, এটা একটা বড় কারণ। আজকের দিনে কাজের চাপ বেড়েছে। এইটার জন্য এটার সলিউশন খুব সহজ নয়। আমাদের বোধহয় ওয়ার্ক এফিসিয়েন্সি বাড়াতে হবে, আমাদের অফিসের কাজ অফিসেই শেষ করে আসতে হবে। আর একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যেমন সুস্থ থাকতে গেলে ফিজিক্যাল এক্সারসাইজ এখন ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে, কেননা স্বাভাবিক জীবনে ফিজিক্যাল এক্সারসাইজের সুযোগ নেই। দৌড়ে বাসও ধরতে হয় না, বাজার করে হাতে করে আনতেও হয় না, ঠিক আছে, বা দূর থেকে জল নিয়ে আসতে হবে সেরকমও কিছু নেই। 3 দিন ধরে লোডশেডিং বলে জল আনা, যেটার কথা বলছিলাম, সেরকম কিছু নেই। তখন সব কিছুই তো মেকানাইজড, অ্যাসিস্টেড। সেই জন্য শরীর সুস্থ রাখলে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হয়। তেমনি অফিসে যেমন রেগুলার অ্যাটেন্ডেন্স, কাজ, সময়, এগুলো দরকার, বাড়ির মধ্যেও রিলেশন ভালো রাখার জন্য বাড়িতেও সময় দেওয়া, বাড়ির লোকের সাথে সিনেমা দেখা, গল্প করা, সময় কাটানো, এগুলোও জরুরি। এটা মাথায় রেখে চলা উচিত। বাড়িতে সময় দেওয়াটা ইকুয়ালি ইম্পর্ট্যান্ট অফিসের সময়ের মতো। এইটা মাথায় রেখে একটু 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 করে রুটিনটাকে শেপ আপ করতে হয়। অনেক সময় কাজ এবং কাজের চাপে এগোতে এগোতে আমরা আরেকটা মানুষের ইচ্ছা অনিচ্ছা, আশা আকাঙ্ক্ষা, সেই দিকে নজর দিতে পারি না। একদিন ভালো রান্না করলো, তাড়াতাড়ি খেয়ে গিয়ে ঘুমিয়ে পড়লাম, বলা হলো না যে খাবারটা খুব সুন্দর হয়েছে। হয়তো অবসর সময়ে একজন ছবি এঁকেছিল ভালো, সেটাকে অ্যাপ্রিসিয়েট করা হলো না। আমরা মনে করি আর্ট, মিউজিক, এইসব জিনিস সবাই মিলে উপভোগ করা যায়, এটাতে ফ্যামিলি বন্ডিংও ভালো হয়, এটাতে একটু নজর রাখা দরকার। তাহলে প্রায়োরিটিস, যেটার জন্য এত কনফ্লিক্ট তৈরি হয় দেশে বিদেশে সব জায়গাতেই, প্রায়োরিটিসের মধ্যে কিন্তু ফ্যামিলি টাইম স্পেন্ট উইথ স্পাউস, মানে স্ত্রী বা স্বামীর সাথে কতটা সময় কাটালাম, বাচ্চাদের সাথেও কতটা সময় কাটালাম, এইটাকে আনতে হবে, ইম্পর্টেন্স দিতে হবে। বাচ্চাদের সাথে ভালো সম্পর্কও কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ককে ইমপ্রুভ করে, এটা মাথায় রাখতে হবে। একসাথে কাটানোর সময়, একসাথে অ্যাক্টিভিটি, এটা খুব ইম্পর্ট্যান্ট। এইটাতে প্রায়োরিটাইজ আমরা করতে পারলে সম্পর্কের বাঁধন আরও সুদৃঢ় হয়। এর সাথে আছে কিছু লাইফ গোলসের ব্যাপার। লাইফ গোলস মানে জীবনের লক্ষ্য কার কেমন। আমার লক্ষ্য আমি একটা বড় চাকরি বাকরি করে বড় জায়গায় পৌঁছবো, কিন্তু আমার স্ত্রী কী চাইছে সেদিকে হয়তো আমার নজর নেই, সেটাতেও নজর দেওয়া। পরস্পরকে যদি হেল্প করি প্রফেশনাল কাজেও, যদি সম্ভব হয়, সেটা থেকেও বন্ডিংস অনেক বাড়ে। এই ব্যাপারগুলো একটু ভেবে যদি আমরা এগোতে পারি, তাহলে অ্যাডাল্টহুডের এই রিলেশনাল কনফ্লিক্টগুলো অনেকটা কম হয়। এরপর ওল্ড এজে রিলেশনাল প্রবলেম যেগুলো হয়, সেগুলো সাধারণত শূন্যতা থেকে আসে।
এবং ওল্ড এজের অনেক প্রবলেমই, রিলেশনাল প্রবলেমই কিন্তু অনেক অল্প বয়স থেকেই তার বীজ বপন হয়ে রয়েছে। সময় দেওয়া হয় না, অন্য মানুষটার প্রায়োরিটিস জানি না, অন্য মানুষ ভালো কাজ করলে তাকে অ্যাপ্রিসিয়েট করা হয় না, এই ব্যাপারগুলো কিন্তু অনেক সময় থেকে যায়, সেদিকে নজর দিতে হয়। এবং একটা বড় কারণ হচ্ছে ছেলে মেয়েদের কাছে না থাকা। আমি একটু আগে বলছিলাম ছেলে মেয়েদের সাথে সুসম্পর্ক কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ইমপ্রুভ করায়, সেই জিনিসটা। আর এরপর আমি আসি সম্পর্কের মধ্যে থার্ড পার্সনদের রোল। অনেক সময় তৃতীয় ব্যক্তিরা সম্পর্ক কনফ্লিক্ট বাড়িয়ে দেয়। এই শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, তাদের দেখা, তাদের নিয়ে কনফ্লিক্ট, রেসপন্সিবিলিটি, কে কার রেসপন্সিবিলিটি কতটা নেবে এটা। কিন্তু এটাও মনে রাখতে হবে এই মানুষগুলো কিন্তু সম্পর্কটাকে টিকিয়ে রাখতেও সাহায্য করে। অনেক সময় এরকম হয় যে আমার সমস্যা হচ্ছে আমার স্ত্রীর সাথে, আমি সেটা তাকে বলতে না পারলেও তার দাদাকে, দিদিকে, বাবা মাকে হয়তো বলতে পারলাম। এরকম অনেক সময় হয় অনেক ফ্যামিলিতে। তো কমিউনিকেট করা, যেটা রিলেশন মেনটেন করা একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার। অল্প বয়সে, মধ্য বয়সে বা বেশি বয়সেও এই কমিউনিকেট করতে যে সমস্যাটা, এটা মেটাতে পারলে সম্পর্ক সুদৃঢ় হয়। এই কমিউনিকেশানে অনেক সময় আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবরা খুব হেল্প করে। বড় বড় ফ্রেন্ড সার্কেল যাদের আছে তাদের এই নিজেদের এই সমস্যাগুলো অনেক সময় অন্য লোকেরা এসে মিডিয়েট করে মিটিয়ে দিতে পারে। এই কমিউনিকেট করার ব্যাপারটাতে অনেক সময় আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং বেশি বয়সের ছেলেমেয়েরাও হেল্প করে। তাহলে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে একটা জিনিস হচ্ছে আমার নিজের ভালোবাসার ক্ষমতা, ভালোবাসা দেবার বা নেবার, সেটা কত, সেটা ইম্পর্ট্যান্ট। আরেকটা মানুষের সুবিধা, সুযোগ, মন কেমন, ইচ্ছা অনিচ্ছা, সেটা আমায় বুঝতে হবে। আরেকটা মানুষের মনে কি চলছে সেটা তাকে চিনতে আমাকে একটু সময় দিতে হবে। সব কথা সে যে বলে সেটা সে মিন করে কিনা, যে কথাগুলো সে বলছে না সে কথাগুলো সে ভাবে কিনা, সব কথা মুখে বলা যায় না, সেগুলো আমাকে একটু বুঝতে হবে। আরেকটা, যখন আমি দেখব একটা মানুষকে বিশ্বাস করা সম্ভব, তখনই সম্পর্কে এগোনো উচিত। তবে এটাও ঠিক, ইন দ্য লং রান অনেক দিনে মানুষ বদলেও যায় আস্তে আস্তে। যার সাথে শুরুতে যাকে বিশ্বাস করা যাচ্ছিল না, আজ হয়তো তাকে বিশ্বাস করা যায়। সময়ের সাথে সাথে দুজনেই অটোমেটিক্যালি একজন আরেকজনের পরিপূরক হয়ে ওঠে। সেই জন্য সময় দেওয়াটা খুব দরকার, ধৈর্য থাকা দেওয়া খুব দরকার। আর কমিউনিকেশন হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস। যা মনে হচ্ছে সেটা পরিষ্কার করে বলা, অন্যজনকে অফেন্ড না করে, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। রিলেশনাল প্রবলেমে আমরা এই জিনিসগুলোর দিকে যদি নজর রাখতে পারি তাহলে নিশ্চয়ই প্রবলেমগুলো সলভ করা যায়।